রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। এক মহাযজ্ঞ সামনে, গণতন্ত্রের মহাযজ্ঞ, ভোট যুদ্ধ, বিধানসভা নির্বাচন 2026। আর এই বিধানসভা নির্বাচন 2026কে কেন্দ্র করে এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে আপনাদের স্বাগত জানাই। আমি ভাস্কর। আপনারা এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখছেন তারা জানেন যে এবারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। মানুষের প্রশ্ন, বাস্তব সমস্যা, তার সমাধান, রাজনৈতিক প্রতিশ্রুতি কতখানি পূর্ণ হয়েছে, কতখানি হয়নি, এ সমস্তই জানার চেষ্টা করছি। আজ যিনি আমাদের সঙ্গে রয়েছেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিল্পাঞ্চল দুর্গাপুরে অত্যন্ত পরিচিত মুখ, 2006 সালের বিধায়ক, পরবর্তীতে দুর্গাপুর পুরসভার সদস্য এবং শিল্পাঞ্চল দুর্গাপুরের রাজনৈতিক সমস্যা, সাধারণ মানুষের সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একজন মানুষ, বিপ্রেন্দু চক্রবর্তী। আপনাকে নমস্কার জানাই। এবং অনেকেই ভজনদা হিসেবে চেনেন। ভজনদা, আপনাকে আমি কি বিপ্রেন্দুদা বলেই বলবো না ভজনদা? ভজনদাই বেশি পরিচিত। ভজনদা, এবারের নির্বাচন আর 5টা নির্বাচনের থেকে কোথায় আলাদা? কোন ইস্যুকে কেন্দ্র করে আপনার দল এবার নির্বাচনের আসরে অবতীর্ণ? পশ্চিমবাংলায় 2026-এর এই বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম আমাদের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছেও। এই কারণে যে 2011 থেকে 2026 এই 15টা বছর পশ্চিমবাংলার মানুষ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগিয়েছে এবং সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এগোনোর ক্ষেত্রে আমাদের কথা আমরা যা অতীতে বারে বারে বলার চেষ্টা করেছি, আমাদের মনে হচ্ছে যে এবারকে মানুষ তা অনেকটাই তাদের অনুভূতির মধ্যে তা আসছে। এবং বিশেষ করে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, 2011-র পরিবর্তন যাদের হাত ধরে হয়েছিল, তারা ক্ষমতায় আসার পরে আমরা প্রথমেই বলেছিলাম যে এই রাজ্যে সবচেয়ে বড় বিপদগ্রস্ত হয়েছে গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সভা সমাবেশ করার অধিকার এবং বিশেষ করে নির্বাচিত হওয়া এবং নির্বাচিত করার অধিকার বারে বারে আক্রান্ত হয়েছে। তার সাথে সাথে সীমাহীন দুর্নীতি, দিশাহীন হচ্ছে কর্মকাণ্ড, এসবটা মিলিয়ে বিপর্যস্ত এই রাজ্যের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি। তার পরিবর্তন মানুষ চাইছে। আবার তার পাশাপাশি এই রাজ্যে প্রধান বিরোধী দলের পরিসর, বিশেষ করে 2021 সালের পর থেকে যারা এই পরিসর দখল করে আছেন, তারা তাদের বিরোধিতা করার জায়গা থেকে তারা কখনো এই মৎস্যায়নের বিরুদ্ধে খুব দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন এমন প্রমাণ নেই। 2014 সালে কেন্দ্রে মোদি গভর্নমেন্ট আসার পরে বহু কথা উনি বলেছেন। মানুষ, তার অভিজ্ঞতা আছে, মানুষ জানেন তাদের কথা এবং কাজের মধ্যে ফারাক হচ্ছে বিস্তর। সেই ফারাকের মধ্যেও এখানে এই রাজ্যে বিভিন্ন প্রশ্নে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে নানান হচ্ছে অর্থনৈতিক কেলেঙ্কারি তদন্ত ইত্যাদি করার ক্ষেত্রে তাদের সমস্ত উদ্যোগটাই ছিল অন্তঃসারশূন্য এবং কোনো ক্ষেত্রেই তারা এই সমস্যার সমাধান তারা চায়নি। উন্নয়নের ক্ষেত্রেও তাদের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। সাধারণভাবে বিজেপির যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, গোটা ভারতবর্ষে, গোটা দেশে
এই রাজনীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করছি। সেই লড়াই আমাদের আছে, সে লড়াই আমাদের থাকবে। ভজনদা, হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করছে। আপনি যে কথা বললেন উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা আপনি দেখেছেন সরকারের, বিষয়টা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অধিকার, সেটাকেই অগ্রাধিকার দিতে হয়, মানুষের যা মত তাকেই অগ্রাধিকার দিতে হয়। একটা দুটো করে তিনটে নির্বাচন অতিক্রান্ত। আপনি যেখানে বলছেন যে উন্নয়নমূলক কাজে নেতিবাচক ভঙ্গি আপনার নজরে এসেছে, মানুষের কথা বুঝছেন না, নাকি আপনারা ব্যর্থ হচ্ছেন? গলদটা কোথায়? না রাজ্যের শাসক দল যেটা বলছে উন্নয়নের জোয়ারে মানুষ ভাসছে, কোথাও কোথাও তো এমনও শোনা যাচ্ছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, অথচ আপনি বা আপনার দল আপনারা বলছেন যে উন্নয়ন সে অর্থে হয়নি। সার্বিকভাবে একটা সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদের সমালোচনা হয়, সমালোচনা হবে, তাদের কাছে প্রশ্ন যাবে, তার উত্তরও তাদের দিতে হবে। এখন এই উত্তর দেওয়া নেওয়ার প্রক্রিয়াটা তো এই মুহূর্তে এই নির্বাচনের মাধ্যমেই ঘটতে পারে। অবশ্যই। আপনি কেন মনে করছেন যে রাজ্যের শাসক দল উন্নয়নে সদর্থক ভূমিকা রাখতে পারেনি? যদি তাই হয় তাহলে মানুষ বারে বারে তাদের নির্বাচিত করছেন কেন? প্রত্যেকবার এই যে তিনটে নির্বাচন আমরা লক্ষ্য করেছি যে শাসক দলের প্রতি মানুষ অসন্তুষ্ট, শাসক দল উন্নয়ন সেভাবে করতে পারছে না, এটা যত বলা হচ্ছে প্রত্যেকবারই কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষ তাদের প্রতি ভোট উজাড় করে দিয়েছেন, এবং প্রত্যেকবার ভোটের সংখ্যা বলুন কিংবা আসন সংখ্যা বলুন শ্রীবৃদ্ধিই ঘটেছে শাসক দলের। তাহলে কোথাও কি মনে হচ্ছে না যে আপনাদের এই বক্তব্য যা আপনারা মানুষের দরবারে রাখছেন, মানুষ সেটা গ্রহণ করছেন না? আমি আপনাদের বলি, একটা জিনিস হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে 2011 বিধানসভা নির্বাচনের পর থেকে এই রাজ্যের যে নির্বাচনগুলোই হয়েছে, সে স্কুল কমিটি নির্বাচন বলুন, সমবায় নির্বাচন বলুন, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, অভিযোগহীন নির্বাচন কখনোই হয়নি। এর আগেও কি যে নির্বাচন হতো তখন অভিযোগ ওঠেনি? আমরা তো সায়েন্টিফিক রিগিমের কথা বারবার শুনেছি। বর্তমানে শাসক দল যারা সে সময় বিরোধী ছিল তারা বারবারই কথা বলেছে। কিন্তু আমরা 77 থেকে 2011 অবধি 7টা বিধানসভা নির্বাচন আমরা করেছি এই রাজ্যে, নিয়মিত পঞ্চায়েত পৌরসভা নির্বাচন করেছি। আমরা আমাদের সময় নির্বাচনে আমরা জিতেছি, আমরা হেরেওছি। কেউ যদি লক্ষ্য করেন যে একটা সময় আমাদের রাজ্যে 123টা পৌরসভার মধ্যে প্রায় 77টার মতো পৌরসভা, যা আমাদের বিরোধী রাজনৈতিক দল পরিচালিত পৌরসভা হিসেবে তারা কাজ করার সুযোগ পেয়েছে। এই রাজ্যে একটা ক্ষেত্রেও কি দেখা যাবে 2015 থেকে এই 15 বছরের শাসনকালে কোনো জায়গাতে বিরোধীদের কোনো কাজ করার পরিসর মানুষ দিতে চেয়েছে, অথচ হচ্ছে যে সেই পরিষদ বিরোধীরা পেয়েছে? এটা কিন্তু দেখানো যাবে না। একাধিক নজির আছে যে কোথায় না না, আপনি যে কথা বলছেন আপনার বক্তব্যের সমর্থনে একাধিক নজির আছে, একাধিক নজিরের নজির আছে। তাহিরপুরের কথা বলতে পারি, পুরুলিয়ার কথা বলতে পারি, হ্যাঁ এগুলো আছে, অস্বীকার করব না। এবং রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এগুলো নথিবদ্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি দ্বিতীয় যে বিষয়টা বলি যে উন্নয়ন সম্পর্কে মৌলিক ধারণার ক্ষেত্রে একটা ফারাক তো নিশ্চিতভাবেই আছে। সে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথেও আছে, বিজেপির রাজনীতির সাথেও আছে। আমাদের কাছে উন্নয়ন বলতে আমরা যেটা ভাবি সেটা একদম নিচের তলার স্তর থেকে মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করাটাই আমাদের লক্ষ্য। মা মাটি মানুষের সরকার কি তা ভাবে না? কোনোদিনই করেনি। আচ্ছা, উন্নয়নের বোধ সম্পর্কে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে। আপনি যেমনটা বলছেন একেবারে তৃণমূল স্তর থেকে মানুষের উন্নয়নকে আপনারা বামপন্থীরা মানুষের উন্নয়ন বলে মনে করেন। একটুখানি এটা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবেন রাজনৈতিক দলগুলোর উন্নয়নের সম্পর্কে ধারণাটা ঠিক কি? অবশ্যই আমি আপনাকে বলি যে 1977 সালে জ্যোতি বসু যেদিন রাইটার্স বিল্ডিং এ পা রাখলেন, সেদিনকে এই রাজ্যে প্রায় 73% মানুষ দারিদ্র্য সীমারেখার নিচে বাস করত। আমাদের রাজ্যে ভূমিহীন কৃষক তারা হচ্ছে জমির অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। আমাদের দেশে, আমাদের রাজ্যে
বর্গাদার আইন কংগ্রেসের আমলে, সিদ্ধার্থবাবুর আমলে বর্গাদারদের আইন হয়েছিল, আইনের প্রয়োগ হয়নি। ত্রিস্তর পঞ্চায়েতের যে ব্যবস্থাপনা, নির্বাচিত পঞ্চায়েত গ্রামীণ উন্নয়নের কাজে মুখ্য ভূমিকা পালন করবে, তার আইন প্রণয়ন করেছিল ওরা, কিন্তু আইনের প্রয়োগ হয়নি। এই যে ৭৭ সালে আমরা ক্ষমতায় আসার পরে আমাদের একটাই কথা আমরা বলেছিলাম যে রাইটার্স বিল্ডিং থেকে গোটা পশ্চিমবাংলার নাড়ি টিপে তার সমস্যাকে চিহ্নিত করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে মানুষ তার নিজের সমস্যা তারা তাদের মাটিতে বসে চিহ্নিত করুক, সেটাকে আমরা বাস্তবায়িত করেছি। এটা আমরা গর্ব করে বলতে। এত ভূমি সংস্কারের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলতে পারে। ভূমি সংস্কারের ক্ষেত্রে আমরা যে লক্ষ লক্ষ ভূমিহীন কৃষককে জমি দেওয়ার ব্যবস্থা করেছি, বর্গাদারদের রেকর্ডভুক্তির ব্যবস্থা করেছি, স্বনির্ভর গোষ্ঠী গঠন করে মহিলাদের ক্ষমতায়নের দিকে নিয়ে গেছি, সেই কাজ পশ্চিমবাংলার একটা হচ্ছে নজিরবিহীন সাফল্য, যার মূল্যায়ন ইতিহাসবিদরা ইতিমধ্যেই করেছেন, ভবিষ্যতেও করবেন। একদমই মজুমদার। কিন্তু আমার মৌলিক কিছু প্রশ্ন রয়েছে। সে প্রশ্ন হচ্ছে, আপনারা ভূমি সংস্কারের কথা বলতে পারেন, নারীর ক্ষমতায়নের কথা বলতে পারেন, বিবিধ এরকম বলার মতো জায়গা আছে। দেখুন, শাসক যারা হয় সমালোচনা তাদের হবে, কাজ যারা করে তাদেরই সমালোচনা হবে। আপনারা কাজের সুযোগ পেয়েছেন, সমালোচনা হয়েছে, প্রশংসাও হয়েছে। তৃণমূল বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, তৃণমূলের যেমন অনেক ক্ষেত্রে প্রশংসা হয়, সমালোচনাও হবে, নিশ্চিতভাবে সেরকম জায়গা রয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনারা যখন নির্বাচনে যাচ্ছেন, যারা ভোটদাতা ভোটটা নেওয়ার আগে যে বক্তব্যগুলো বলছেন, এখানে কি উপস্থাপনাগত কিছু পরিবর্তন প্রয়োজন নেই? দেখুন, সময়টা বদলাতে বদলাতে আজ এআই এর যুগ বলা যেতে পারে। আর নবীন প্রজন্মের ভোটার যদি বলেন, তারা কিন্তু এই মুহূর্তে নির্ণায়ক ক্ষমতার মধ্যে আছে। যদি দেশের কথা বলি, রাজ্যের কথা বলি, আমাদের এই শহর দুর্গাপুরের কথা বলি, তাহলে এটা ইউথ ক্যাপিটাল যদি বলি, রাজ্যের মধ্যে আমার দুর্গাপুর, দেশের মধ্যে আমার রাজ্য, বিশ্বের মধ্যে আমার দেশ, সব জায়গাতেই কিন্তু যুবকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যুবদের কাছে যদি আপনি ভূমি সংস্কার আন্দোলনের কথা বলেন, নারী ক্ষমতায়নের কথা বলেন, ৭-এর দশকের কথা বলেন, তারা কি তার সঙ্গে রিলেট করতে পারবেন ভজনদা? নাকি তাদের জন্য নতুন কিছু চিন্তা ভাবনা, নতুন আঙ্গিকে বক্তব্য রাখা প্রয়োজন? তাদের কাছে আজকে সবচেয়ে বড় যে গ্রিভ্যান্স আমরা যেটা মনে করি, আমার যেটা উপলব্ধি, যে তারা কাজ চায়। একদমই তাই। তারা কাজ চায়, তারা উন্নত প্রযুক্তির ব্যবহার চায়, তারা উন্নত জীবনযাত্রায় নিজেদের উন্নীত করতে চায়। একদম, এই তো তাদের ভাবনা। ঠিক। এই ভাবনাকে যদি বাস্তবায়িত করতে হয়, তার জন্যই তো আমরা তো ধাপে ধাপে এগিয়েছি। ৭৭ সালে আমরা যে ভাবনা নিয়ে গভর্নমেন্ট চালিয়েছি, ৮২ সালে সেই ভাবনার পরিবর্তন ঘটেছে, ৮৭ সালে পরিবর্তন ঘটেছে। আর ২৬-এ কি পরিবর্তন আসছে? ২৬-এ আমাদের কাছে পরিবর্তন একটাই, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে সুশাসনকে প্রতিষ্ঠিত করা, যেটা আজকে এই রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠছে। সুশাসন বলে এই রাজ্যে আজকে কিছু নেই। একটা সময় তো মানুষ আপনাদের সুশাসনে অনুরক্ত হয়ে দীর্ঘ ৩.৫ দশক প্রায় আপনাদের ক্ষমতায় রেখেছে। এবার একেবারে শেষের দিক ৩.৫ দশকের, তখন মানুষ নিশ্চয়ই আর সেই ভক্তি, সেই ভালোবাসাটা রাখেনি বলে আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এবং তারপর মানুষ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে। একবার নয়, দুবার নয়, ৩ বার। এবার কি হতে চলেছে? আপনাদের আশা কতখানি দেখছেন, কেন দেখছেন, এটা আমি জানতে চাইছি। সার্বিকভাবে রাজ্যের কথা জানার পর আমি কিন্তু শিল্পাঞ্চল দুর্গাপুরের কথা আপনার কাছে জানতে চাই। আমি আপনাকে বলতে পারি এটা আমার কথা নয়, এটা হচ্ছে যে বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে যা কথাবার্তা বা মিডিয়ার ভূমিকা নিয়ে আমাদের অজস্র প্রশ্ন থাকলেও, মিডিয়াতেও আজকে বহু চর্চার জায়গাতে যে বিষয়গুলো আসছে, তাতে মানুষ আজকে হচ্ছে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছে। আমাদের লোকেরা বলছে তা নয়, আমাদের বিরুদ্ধে তারা বলছে, যারা ২০১১-র আগে আমাদের বিরুদ্ধে রাস্তায় নেমে
আমাদের পরিবর্তন করার দাবিতে সোচ্চারিত হয়েছিল, তাদেরও একটা অংশ বলছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের এবারকে হচ্ছে যে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রধান বাধা আমার যেটা মনে হয় যে জনমত খানিকটা তৃণমূলের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, এবারের নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন, এতে শিল্পাঞ্চল, দুর্গাপুর সন্নিহিত এলাকার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে আমরা যেমন কথা বলছি, তেমনি শিল্পাঞ্চল এবং সন্নিহিত এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সঙ্গেও কথা হচ্ছে। তেমনি একজন মানুষ আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন এক্সপ্রেস নিউজের এই বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠানে, সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, যাকে সকলে ভজন চক্রবর্তী বলে চেনেন। ভজনদা, আপনি যে কথাগুলো বলছেন সেই কথার পাশাপাশি সামগ্রিকভাবে রাজ্যের কথা তো বলছেন, আমি এই শিল্পাঞ্চল দুর্গাপুরের কথা বলছি। আপনি দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন, আপনি বিধায়ক থেকেছেন, আপনি পুরসভার সদস্য থেকেছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, যে সময়টা 2006-এর পর অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল শাসনের সময়কাল আপনি দেখলেন, মূলগত সমস্যা এই শিল্পাঞ্চল দুর্গাপুরের আপনি কি লক্ষ্য করছেন আজকের তারিখে দাঁড়িয়ে, যা সাধারণ মানুষকে, যুব সম্প্রদায়কে, তাদের উদ্দেশ্যে, আসন্ন নির্বাচনে যারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে এগুলো একটু আলোকপাত করুন প্লিজ। আমরা একটা জিনিস হচ্ছে যে 1989-90 যে সময়টা, যখন সোভিয়েত রাশিয়ার ডিসমেন্টলিং হলো বা পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিপর্যয় এলো, যে সেটব্যাকটা হয়েছিল, সেই সময় যে একক বিশ্ব ব্যবস্থা, গ্লোবালাইজেশন, এইটা এবং প্রাইভেটাইজেশন, তার হাত ধরে শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য থেকে সরকারকে চলে আসতে হবে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমির কনসেপ্টটাই যখন চেঞ্জ করে দেওয়ার একটা চেষ্টা সারা পৃথিবী জুড়ে হয়, কল্যাণকামী রাষ্ট্র ভারতবর্ষ তার আঁচ পড়ে, তার আঁচ পড়ে স্বাভাবিকভাবে। ভারতবর্ষ তো পৃথিবীর বাইরে নয়, একেবারে দুর্গাপুরও পৃথিবীর মধ্যে, তার মধ্যে। এবং আমরা যেটা যে প্রথম থেকে দুর্গাপুরের গড়ে ওঠার ইতিহাস থেকে আমরা যেটি দেখি, যে আমাদের দুর্গাপুর যখন শিল্প নগর হিসেবে তার আত্মপ্রকাশ করলো, সেই সময় যদি 100 টাকা বিনিয়োগ হয়ে থাকে, তার 80 টাকা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, আর 20 টাকা হচ্ছে রাজ্য সরকার ও নানান বেসরকারি প্রতিষ্ঠান। আজ কি সেই শতাংশের হিসাবে পরিবর্তন এসেছে? পরিবর্তন তো এসছে, হ্যাঁ, সেইটা একটু পরিবর্তন এসছে। এবারকে ধরুন হচ্ছে যে এই গ্লোবালাইজেশনের অ্যাটাকটা দুর্গাপুরে যার ফলে ডাইরেক্টলি এলো, কারণ কেন্দ্রীয় সরকার যারা সেই সময় সরকার পরিচালনা করছিলেন, তারা গ্লোবালাইজেশনের কাছে সরাসরি আত্মসমর্পণ করেছে। সে কংগ্রেস দলই বলুন বা অন্য যে কোনো দলই বলুন, বিজেপি বলুন, সংযুক্ত মঞ্চ, যারাই হোক, সবাই মানে গ্লোবালাইজেশনকে কেউ বাদ দিয়ে অস্বীকার করে এগোতে পারেনি। একদম। আমরাও আমাদের ক্ষেত্রে কমরেড জ্যোতি বসু সেই সময় যেটা বলতেন যে আমাদের যেটা নেই সেটা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না, কিন্তু যেটা আমাদের আছে সেটাকে রক্ষা করার ক্ষেত্রেও আমাদের দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। অর্থাৎ যে শিল্পটা অবসুলেট হয়ে গেছে সেটাকে জাপটে ধরে কান্নাকাটি করে লাভ নেই, সেখানে নতুন শিল্প গড়ে তোলার ভাবনা আমাদের নিয়ে আসতে হবে। আর যে শিল্পটার সম্ভাবনা আছে তাকে রক্ষা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে পজিটিভ রোল প্লে করতে হবে। আমাদের দুর্গাপুরের ক্ষেত্রে আমরা যেমন একদিকে শিল্প, কল কারখানা যেগুলো ট্র্যাডিশনাল আমাদের, যেমন স্টিল ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং শিল্প, সার শিল্প, কাঁচ শিল্প, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এন্টারপ্রেনারশিপে তৈরি হয়েছে, এই শিল্পগুলোই তো শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রাণভোমরা, এরাই হচ্ছে মূল অর্থনৈতিক ভিত্তি। এবং তার সাথে সাথে আমাদের রাজ্য সরকারের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, ডিপিএল, ডিসিএল, এইসব কলকারখানাগুলো, এগুলোকে রক্ষা করার জন্য আমরা একদিকে হচ্ছে আমাদের যেখানে প্রশাসনিক ক্ষমতা সেখানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আবার যেখানে আমাদের প্রশাসনিক
নিয়ন্ত্রণের ক্ষমতা নেই, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। সেখানে কেন্দ্র সরকারের কাছে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করেছি, আমাদের নির্বাচিত সাংসদরা সংসদের ফ্লোরে দাবি করেছে, আর আমরা ময়দানে শ্রমিকদের নিয়ে লড়াই করেছি। এই কাজটা আমরা 90-এর দশক থেকে শুরু করেছি। তার পাশাপাশি আমরা যেটা ভেবেছি যে লড়াই চলবে, আন্দোলন চলবে, শিল্প বাঁচানোর কাজ চলবে, বিকল্প অর্থনৈতিক ভিত্তিকেও প্রসারিত করার কাজ আমাদের করতে হবে। সেই ভাবনা থেকেই আমরা, যেমন আমাদের হচ্ছে যে সেই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমাদের রাজ্যের ক্ষেত্রে ঘোষণা করেছে, এবং সাথে সাথে আমাদের দুর্গাপুরেও আমরা একদিকে নতুন কিছু শিল্প আনার ব্যবস্থা করেছি। তার পাশাপাশি একটা সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেও যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ানো যায়, তার জন্য ধরুন বেসরকারি ক্ষেত্রে স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বড় মেডিকেল ফ্যাসিলিটি ক্রিয়েট করা, শপিং মল তৈরি করা, আবাসন তৈরি করা, কিছু সম্পন্ন মানুষ যাতে দুর্গাপুরে এসে বাস করে, তারা যাতে বাজার হাট করে আমার দোকানদারগুলোর হচ্ছে রুজির ব্যবস্থাটাকে নিশ্চিত করতে পারে, সেই ভাবনা থেকে আমরা গোটা শহরটাকে গড়ে তোলার চেষ্টা করেছি। এবং আমি এটা বলতে পারি, খুব জোর দিয়েই বলতে পারি, রং করেছে কিন্তু ইট গাঁথেনি। 2011-র পর থেকে আজ অবধি রং হয়েছে। তার মানে উন্নয়ন যেটা বলা হচ্ছে, আপনি বলতে চাইছেন বাস্তবিক অর্থে শুধু বাহ্যিক যা চাক্ষুষ করা যায় এই রকম একটা পরিবর্তন হয়েছে। ভজনদা, 35 বছর, আমি ওখান থেকেই শুরু করছি, 35 বছর, 34 বছর, তারপর 15 বছর, এই যে দীর্ঘ সময় আমরা দেখলাম কেন্দ্রের সঙ্গে সম্পর্কটা খুব সুষ্ঠু নয়, একটা বিরোধ সব সময় থেকে গিয়েছে। আপনাদের সময় কেন্দ্রের সঙ্গে বিরোধ, এই যে আপনি 80 টাকা 100 টাকার কথা একটু আগে বলছিলেন, আপনাদের সময়ে কেন্দ্রের সঙ্গে যে সম্পর্ক আর বর্তমান তৃণমূল শাসক দলের সময় কেন্দ্রের সঙ্গে সম্পর্ক, এই দুইয়ের মধ্যে কেন্দ্র রাজ্য সম্পর্কে মূলগত ফারাকটা কি আছে? আগামীতে যদি বিজেপি যেটা বারবার করে প্রচারে বলছে ডাবল ইঞ্জিনের সরকার হলে সুবিধে হয়, আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনাদের তৃণমূলের এবং বিজেপির সময় যদি ধরে নিই, এই ডাবল ইঞ্জিন হলে কি সুবিধে হতে পারে আর মূলগত ফারাকটা কোথায়? যখন আমরা দেখি প্রতিবেশী রাজ্য, একটা সময় আমাদের রাজ্যের সঙ্গে তুলনা করে ঝাড়খণ্ডের কথা বলুন, বিহারের কথা বলুন, এরা পিছিয়ে ছিল এরকমটা বলা হতো। আজ কিন্তু পরিস্থিতিটা একটু অন্য রকম মনে হয়। আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার কথা যদি বলুন, উন্নয়নের সূচকের কথা যদি বলি, আর আমাদের রাজ্যের সূচকের কথা যদি বলি, এই কেন্দ্রের সাথে বিরোধিতায় কতখানি সুবিধে হয়েছে, কতখানি অসুবিধে হয়েছে, আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে? এটা সংক্ষেপে কেন্দ্র রাজ্যের সংঘাত আজকে নতুন নয়, এটা বরাবরই আমাদের, এটা বরাবরই। এবং আমি আপনাকে বলি যে ডক্টর বিধানচন্দ্র রায় এবং দুর্গাপুরের শিল্প নগরী হিসেবে দুর্গাপুরকে স্থাপনা করার জন্য তার উদ্যোগ খুব মসৃণ পথে এগোয়নি। সেখানেও কেন্দ্র রাজ্য সংঘাতের অনেক নজির ছিল, অনেক অসুবিধের মধ্যে দিয়েই তাকেও এগোতে হয়েছে। একটা সময় হচ্ছে যে মাসুল সমীকরণ নীতি বলুন বা হচ্ছে যে অন্য কিছু নীতি, যা আমাদের রাজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা শিল্পের দিক থেকে অনেক পিছিয়ে গেছি। স্বাধীনতার সময় আমরা যেখানে ছিলাম রাজ্য, তার থেকে পিছিয়েছি। রাজ্য এবং কেন্দ্রের ক্ষমতার বিভাজন নিয়েও সংঘাত ছিল, এবং আমাদের সময় এই সংঘাতটা এমন পর্যায়ে উন্নীত হয়েছিল, রাস্তার খেউর হয়নি, কিন্তু জ্যোতি বসুর উদ্যোগে গোটা দেশের, এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যদের নিয়ে যে হচ্ছে যে রাজ্য কেন্দ্রের একটা নীতিভিত্তিক একটা সম্পর্ক স্থাপনের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যার জন্য সরকারিয়া কমিশন হয়েছে, যার জন্য কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস হয়েছে। আগে যেমন জল ভাতের মতো 356 লাগু হতো, এখন আর সেটা হয় না। এ সবটাই হচ্ছে বামপন্থীদের কৃতিত্ব, জ্যোতি বসুর কৃতিত্ব। জ্যোতি বসু এই উদ্যোগ নিয়ে এটা করেছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সংঘাত কখনো শেষ হয়ে যাবে না, হবে না,
কারণ এখানে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের অনেকগুলো বিষয় থাকে। হ্যাঁ, মানুষ তো আমরা এটা কি শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই থাকে না না নাকি না অন্য না, রাজ্যগুলোর সব সঙ্গেও থাকে? রাজ্যের ক্ষেত্রেই থাকে। কোথাও সেটা সারফেসে আসে, কোথাও সারফেসে আসে না, কিন্তু সংঘাত একটা আছে। এবার কি আমরা আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডবল ইঞ্জিন আর সিঙ্গেল ইঞ্জিন, আমি বলি যে বিজেপি 2019 সালে আমাদের দুর্গাপুর বর্ধমান পার্লামেন্টের সিটে ওরা নির্বাচিত হয়েছিলেন, সুন্দর সিং আলুওয়ালিয়া। হ্যাঁ, নির্বাচিত হওয়ার আগেও 2014 সালে মোদি বলেছিল হামকো বাবুল চাহিয়ে। আসানসোলে বাবুল সুপ্রিয় নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রীও হয়েছিলেন কেন্দ্রীয় সরকারে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের উন্নতির প্রশ্নে বিজেপির কোনো একটা ইতিবাচক ভূমিকা কেউ দেখাতে পারবে? ওরা বলেছিল হিন্দুস্তান কেবলস বন্ধ হবে না, হিন্দুস্তান কেবলস বন্ধ হয়েছে। আমাদের মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন, অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী তখন এই কারখানাটা ক্লোজ ডাউন করা হয়। শ্রীমতী মমতা ব্যানার্জি তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। হ্যাঁ, এবারকে ধরুন মনমোহন সিং যখন ইউপিএ ফার্স্ট গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হলেন, সেই সময়তে বুদ্ধবাবুর উদ্যোগে মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশনটাকে রিওপেন করার সম্ভাবনা খতিয়ে দেখে 3টে পাবলিক সেক্টর আন্ডারটেকিংকে নিয়ে একটা কনসোর্টিয়াম করে হাইকোর্ট থেকে 100 কোটি টাকাতে ওই কারখানাটা কিনে নিয়ে কারখানাটা রিভাইভ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 2011 সাল অবধি উদ্যোগটা চলছিল, কিন্তু 2011-র পরে সেই উদ্যোগটা কেন ধামাচাপা পড়ে গেল, আর আজকে কোথায় সেটা আছে? হিন্দুস্তান ফার্টিলাইজার সারা ভারতবর্ষে এক সময় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলে আমরা সার তৈরি করব না, বিদেশ থেকে কিনে আনবো। পরে বুঝলেন যে বিদেশ থেকে সার কিনে আনলে আমাদের চাষিদের বাঁচানো যাবে না। সার কারখানাগুলো রিওপেন করার চেষ্টা হলো, সারা ভারতবর্ষে সব জায়গাতে হলো, দুর্গাপুর হলো না কেন? সুন্দর সিং আলুওয়ালিয়া যে দুর্গাপুরের পার্লামেন্টের মেম্বার হিসেবে কি উদ্যোগ নিয়েছিলেন, এমএমসি কে নিয়ে কি উদ্যোগ নিয়েছিলেন? এছাড়াও কথা আছে যে দুর্গাপুর স্টিল এবং এলএস স্টিল আমাদের আজকে বলা যায় যে এই মুহূর্তে অর্থনীতির প্রাণ ভ্রমরা, তার মডার্নাইজেশন এক্সপানশন, এটা নিয়ে কি বিজেপি কি তৃণমূল কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো সদর্থক উদ্যোগ আজ অবধি নেওয়া হয়নি। আমি ভজনদা, রাজ্যের সামগ্রিক উন্নয়নে শিল্পাঞ্চল দুর্গাপুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। আপনি কি এর সঙ্গে একমত? অবশ্যই। আমি আপনার কাছে জানতে চাইছি, দীর্ঘদিন আপনারা ক্ষমতায় রইলেন, তারপর প্রায় 1.5 দশক অতিক্রান্ত, আপনাদের মানুষ কোনোভাবেই মেনে নেননি, নিচ্ছেন না, অন্তত ভোটের পরিসংখ্যান তাই বলছে। রাজ্যের শাসক দল বলুন কিংবা বিজেপি আপনাদের শূন্য বলে ব্যঙ্গ করেন, আরও ব্যঙ্গ হচ্ছে যে শূন্য থেকে এবার মহাশূন্য হবে। যদি এবারের নির্বাচন বিজেপির কাছে অ্যাসিড টেস্ট হয়, তৃণমূলের কাছেও কিন্তু কঠিন পরীক্ষা, কিন্তু আমার মনে হয় তার থেকেও বড় পরীক্ষা আপনাদের এবং কংগ্রেসের, কারণ আপনারা এবার আর জোট সঙ্গী নন। এবার বোঝা যাবে আসল শক্তিটা কার কোথায়। আপনি এটা কিভাবে দেখছেন? শুনুন, আমরা নির্বাচনকে বরাবরই ক্ষমতায় যাওয়ার একটা সোপান হিসেবে কোনোদিনই আমরা দেখি না বামপন্থীরা। নির্বাচনকে আমরা একটা রাজনৈতিক সংগ্রাম হিসেবেই দেখি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা নির্বাচনী সংগ্রামে লড়াই করি। আমাদের লড়াইয়ে আমাদের ইস্তেহার প্রকাশিত হয়েছে, আমাদের হচ্ছে বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য আছে। সবটা মিলিয়ে যদি দেখেন যে আজকে সামগ্রিক রাজনৈতিক সম্পর্কে আমাদের একটা দৃষ্টিভঙ্গির মৌলিক প্রকাশ আমাদের থাকে। আপনাদের ইস্তাহারে যা প্রকাশিত হয়েছে সেই ইস্তাহার ভিত্তিক কিছু প্রসঙ্গ আপনি অবতারণা করবেন এটা আশা করি। যেমন ধরুন, আমি বলছি আপনার কাছে, রাজ্যে এ মুহূর্তে সরকারের তরফে বিভিন্ন উন্নয়নমূলক ভাতা চালু রয়েছে। মানুষের আশু প্রয়োজন, যুব সম্প্রদায়ের প্রয়োজন কর্মসংস্থান, কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্প, ভারী শিল্পের আকাল রয়েছে, ক্ষুদ্র শিল্প বা স্বনির্ভর শিল্প এর কতখানি প্রয়োজন রয়েছে এই মুহূর্তটায়। আপনার দল ভোটারদের কাছে
শিল্পাঞ্চল দুর্গাপুরের ভোটার এবং সামগ্রিকভাবে ভোটারদের কাছে এই ইস্তাহারের মাধ্যমে কি প্রতিশ্রুতি দিতে চাইছে সংক্ষেপে একটু বলুন। আমরা আমাদের দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে মানুষকে কিছুটা সাময়িক রিলিফ দেওয়া। ভাতার প্রশ্নে আজকে যে যতই নিজেদের চ্যাম্পিয়ন ভাবুক, এই ভাতার কনসেপ্টটা কিন্তু বামপন্থীদেরই কনসেপ্ট। আমাদের রাজ্যে যদি আপনাদেরই কনসেপ্ট হয় তাহলে একটা সময় তো আপনারা এটা নিয়ে বিদ্রুপাত্মক কথাবার্তা বলেছেন, বিরোধিতা করেছেন একটা সময়। একটা সময় তো বিরোধিতা করেছেন আপনারা। না, বিরোধিতা আমরা সেইভাবে আমরা কোনো ভাতার বিরোধিতা করিনি। আমরা যেটা বলেছি, দেওয়ার পদ্ধতি, দেওয়ার সময় নির্বাচন, অর্থাৎ বুঝিয়ে বলুন। যেটা হচ্ছে যে ধরুন একটা নির্বাচনের আগে আমি বললাম তোমাকে এই টাকাটা দিলাম, আচ্ছা, টাকাটা তো তার দরকার, 12 মাসের দরকার, শুধু নির্বাচনের আগে দরকার নয়। তার মানে আপনি বলছেন সামগ্রিকভাবে সংবৎসরের ব্যবস্থা থাকবে। আমরা যেমন ধরুন বেকার ভাতা পশ্চিমবাংলাতে আমরা চালু করেছি প্রথম, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এগুলো ওই যে কন্যাশ্রী যেটা বলছে, রূপশ্রী আছে, রূপশ্রী নাম দিয়েছে অনেক, হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, সবুজ সাথী ইত্যাদি। আরেক সাইকেল তো আমরাই, লক্ষ্মীর ভান্ডার, সাইকেল তো আমরাই দিতে শুরু করেছিলাম। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দিচ্ছে, আমরা বলেছি যে টাকা দিন, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে লক্ষ্মীকে স্বনির্ভর করতে হবে। লক্ষ্মী যাতে সম্পদের প্রকৃত অধিকারী হতে পারে, এই ব্যবস্থা করতে হবে। সেই কাজটা কিন্তু হচ্ছে না। আমি আপনাকে বলি যে 2006 থেকে 2011 এই সময়ের মধ্যে আমাদের পশ্চিমবাংলাতে আমরা বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো গড়ে তুলেছিলাম, শুধু গোষ্ঠীগুলো গড়ে তোলা নয়, তারা যাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে। উদাহরণ, যে গ্রামে চাষিদের কাছ থেকে ধান কেনা, তার মানে আপনার বক্তব্য হচ্ছে স্বনির্ভর হবে, নিজের পায়ে দাঁড়াবে সরকারি সহায়তায়, এবং এটাতেই আপনারা আগ্রহী, তাই তো? আগ্রহী, এবং যথাযথ, এবং এর ইন্টারিম জায়গাতে দাঁড়িয়ে তাকে যদি কিছু আর্থিক অনুদান দিয়ে তাকে যদি রিলিফ দেওয়া যায়। আপনি ধরুন করোনার সময়, আপনাদের কাছে খবর আছে যে করোনার সময় একমাত্র আমরাই বামপন্থীরা বলেছিলাম যে এই যে লকডাউন করা হচ্ছে, গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, তারা যাবে কোথায়? আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের উচিত 7,500 টাকা প্রত্যেকটি দরিদ্র পরিবার যারা রোজগার হারিয়েছে তাদের মাসে মাসে দেওয়ার ব্যবস্থা হোক। এবং আমাদের এই বক্তব্যকে বিখ্যাত অর্থনীতিবিদরা সবাই বলেছিল যে দেশের ইকোনমিকে রক্ষা করার প্রয়োজনে এটা দরকার। অন্য কেউ বলেছে? অন্য কেউ করেছে? দেখুন ভজনদা, আপনি যে কথা বলছেন, ভাতাকে নিয়ে যারা গর্ব করছে তারা হচ্ছে খানিকটা চটকদারি রাজনীতি করছে। আমরা এই চটকদারি রাজনীতিটার পক্ষে নই। আমরা বলছি মহিলাদের ক্ষমতায়ন ইন ট্রু সেন্স, যে তারা যাতে সোশ্যাল রেসপেক্ট ক্যারি করতে পারে, তারা যাতে সোশ্যাল লিডারশিপ হিসেবে মহিলারা যাতে হচ্ছে যে প্রতিষ্ঠিত হতে পারে। আজকে যে মহিলা বিল আলোচনা হচ্ছে, তো পশ্চিমবাংলাতে আমরাই প্রথম পঞ্চায়েতে পৌরসভাতে মহিলাদের জন্য রিজার্ভেশন করেছি। আমরাই প্রথম 18 বছরের ছেলে মেয়েদের ভোটাধিকার দিয়েছি। ভজনদা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি অন্তত বলছেন যেটা উন্নয়নের সঙ্গে রাজ্য সরকারের যে চিন্তাভাবনা, আপনাদের যে চিন্তাভাবনা, দুইয়ের মধ্যে মূলগত কিছু ফারাক আছে। আপনার কথার মধ্যে সেটা স্পষ্টভাবে ফুটে উঠছে। আমি আপনাকে যদি বলি যে একেবারেই উন্নয়ন হয়নি বলছেন, 100 দিনের কাজে আমাদের রাজ্য 1 নম্বর, এটাকে আপনি কিভাবে দেখেন? 100 দিনের কাজ হচ্ছে না তো, বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজে আমাদের রাজ্য 1 নম্বরে ছিল। 100 দিনের কাজ এটা কি আদৌ একটা অ্যাচিভমেন্ট নয়? শুনুন, প্রথম কথা আমি বলি যে 100 দিনের কাজ, এই গোটা প্রকল্পের কনসেপ্টটাই হচ্ছে লেফট কনসেপ্ট। এবং গোটা ভারতবর্ষে আমরা একটা সময় যখন যুব আন্দোলন করেছি,
তখন আমরা আমাদের মূল স্লোগান ছিল হয় বেকারদের কাজ দাও নইলে বেকার ভাতা দাও, কাজের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দাও। ভাইজান, আমি আপনার কাছে যে প্রশ্নটা মূলত করতে চাইছি, হ্যাঁ। 100 দিনের কাজে আমরা 100 দিনের কাজ আমার বন্ধ হয়ে প্রশ্নটা গেছে। একটু শুনে নিন। হ্যাঁ। 100 দিনের কাজে আমরা 1 নম্বর, ঠিক আছে? আজ বন্ধ হয়েছে বলছেন, আমি বুঝলাম, আমি বলছি 100 দিনের কাজে আমরা 1 নম্বর। আজকে কোনো নম্বরই নেই। এটাতে আমরা 1 নম্বর, এটা গর্বের নাকি অন্য কিছু? না না, 100 দিনের কাজটার কনসেপ্টটা হচ্ছে এটা একেবারে ইন ট্রু সেন্স হচ্ছে ইকোনমিক্যালি হচ্ছে একটা বাস্তবোচিত সিদ্ধান্ত, এই কারণে যে গ্রামে যারা এগ্রিকালচারাল ওয়ার্কার তারা সারা বছর ধরে কৃষিকাজের সাথে যুক্ত থাকার মতো কাজ তাদের থাকে না, কারণ সিজনাল ক্রপ হয়তো। এবার তাদের হচ্ছে দেখা যাবে যে 365 দিনের মধ্যে 150 দিন থেকে 200 দিনের মতো কাজ হয়তো জুটে যায়, 165 দিন তাদের বেকার থাকতে হয়। সেই সময়টাতে তাদের ওই সময়টাতে কিছু সোশ্যাল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু মাধ্যমে কাজে কাজে লাগিয়ে তাদের তাদের একটা কাজে অর্থের লাগিয়ে সংস্থান তাদের করে কিছু দেওয়া। অর্থ দেওয়া। বেশ, ঠিক আছে। আমি দেখুন, আমরা এবং কথা এটার বলছি জন্য হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, ইউপিএ ফার্স্ট গভর্নমেন্টকে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটাকে ইনক্লুড করতে হয়েছে। আজকে 100 দিনের কাজ যারা বন্ধ করেছে সে মোদি এবং মমতা দুজনেই এর জন্য দায়ী। বেশ, হ্যাঁ। এটা স্বাভাবিকভাবেই আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করব, আপনারা এই কথাটাই বলবেন। দেখুন, 15 বছর হয়ে গেছে আপনারা ক্ষমতায় নেই। 0-0-0 হতে হতে যদি আমি বিরোধী দলের কথা বলি, শাসক দলের কথা বলি, বিরোধী দল বলতে এখন প্রথাগতভাবে বিজেপির কথাই আমাকে বলতে হবে, আপনারা শূন্য থেকে মহাশূন্যে বিলীন হতে চলেছেন। এরকম অবস্থায় দাঁড়িয়ে যুব প্রজন্মের কাছে আপনারা কতটা প্রাসঙ্গিক, আর যদি মনে করেন প্রাসঙ্গিক, কেন প্রাসঙ্গিক? আমরা একটা কথাই খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলি, মানুষের পেটে যদি খিদের অনুভূতি থাকে, যতদিন থাকবে, জীবজগৎ যতদিন থাকবে ততদিন মানুষের এই অনুভূতিটা থাকবে। আর যতদিন খিদের অনুভূতি থাকবে ততদিন বামপন্থা প্রাসঙ্গিক থাকবে। কিরকম ভাবে প্রাসঙ্গিক থাকবে? এই গত 15 বছর ধরে যেরকম প্রাসঙ্গিক রয়েছে সেরকম? আমরা নির্বাচনে হেরেছি, বাস্তব। আমরা বিধানসভাতে কোনো আসন 2021-এ পাইনি, 2024-এও 19-এও আমরা লোকসভাতে কোনো আসন পাইনি, 2024-এও কোনো আসন পাইনি। নিশ্চিতভাবে হচ্ছে যে পার্লামেন্টে অ্যাসেম্বলিতে জেতার নিরিখে আমরা শূন্য, কিন্তু ময়দানের লড়াইতে আমাদের চেপে রাখার চেষ্টা কর্পোরেট মিডিয়া থেকে একটা প্রতিনিয়তই ছিল, আজকে নয়। কমিউনিস্টদের পক্ষে কখনোই হচ্ছে কর্পোরেট মিডিয়া কখনোই কথা বলবে না। এই কারণেই বলবে না যে সেটা হবে তাদের কাছে আত্মহত্যার শামিল। তাদের একটা আলাদা কনসেপ্ট, তারা মুনাফা ভিত্তিক এই সামাজিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়, আমরা এই সমাজটাকে পাল্টে দিতে চাই। ভজনদা, আপনারা শূন্য হলেও প্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিক থাকবেন। তার কারণটা হচ্ছে 3.5 দশক যে দল সরকার চালিয়েছে, যে মানে যুক্ত ফ্রন্টের কথা যদি বলি, যারা সরকার চালিয়েছে, যখনই সমালোচনা হবে, যখনই আলোচনা হবে, সেই যুগটার কথা, সেই সময়টার কথা তো আলোচনায় আসবে। সে কারণে আপনারা প্রাসঙ্গিক রয়েছে। কিন্তু আমি তো শুধু সেই কারণে বলছি না। দেখুন, নির্বাচনী ভোট যুদ্ধে সংখ্যা একটা মানে আলোচনাযোগ্য বিষয়, আলোচনার বিষয়। সেই সংখ্যায় এবারের নির্বাচনে আপনারা কি আশা করছেন? যখন জোটে আপনার সঙ্গে আর কংগ্রেস নেই, আপনি লড়ছেন, এক্ষেত্রে এবারের নির্বাচনে আপনি কি আশা করছেন? আর এই দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে আপনাদের যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সম্পর্কেই বা কি বলবেন? আর ভোটারদের কাছে একটা কথা মনে হয় আমার, ভজনদা, যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের আশু সমস্যার কথা আজকের প্রজন্মকে খুব অল্প সময়ে বোঝাতে হবে। এখন যদি আপনি 7-এর দশকের কথা বলেন, 8-এর দশকের কথা বলেন, 9-এর দশকের, তারা রিলেটই করতে পারবে না। ন্যাচারালি তাদের রিলেট করার মতন কিছু বক্তব্য রাখতে হবে তাদের সামনে। এটা কিভাবে রাখবেন? আর এবারে আপনাদের যারা প্রার্থী রয়েছেন
তাদের সম্বন্ধে যদি কিছু বলেন, ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য যদি কিছু বলেন, বলুন। আমরা প্রথম কথা বলি যে আমরা নির্বাচনে লড়াই করছি জেতার লক্ষ্যে। সব দলই তাই করে। হ্যাঁ, আমরাও তাই করছি। হ্যাঁ, এবং আমরা আশাবাদী এই কারণে যে মানুষ আস্তে আস্তে তার উপলব্ধির মধ্যে এটা আসছে যে বামপন্থা ছাড়া তার এগোনোর রাস্তা নেই। গত 15 বছরে এই রাজ্যে যা যা মৎস্যানয় হয়েছে তার বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রামে আমরা শূন্য হই, মহাশূন্যে যাই, কিন্তু মহাপথে, রাজপথে আমরাই ছিলাম, আমরাই আছি, আমরাই থাকব। তৃতীয় হচ্ছে যে আমাদের যারা প্রার্থী তারা কেউ দলবদলু নয়, আমাদের যারা প্রার্থী তারা কেউ অর্থনৈতিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত নয়, আমাদের প্রার্থী চাল চুরির অভিযোগ কারোর বিরুদ্ধে নেই। যাকে চাল চুরিকে ন্যায্যতা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বক্তৃতা করতে হয়, না উনি তো বলছেন ফাঁসানো হয়েছে। আরে ফাঁসানো হয়েছে এটা একটা কথা হলো? হ্যাঁ, তো উনি কন্টেস্ট করছেন না কেন? উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই এর বিরুদ্ধে ওরা কেন পাল্টা মামলা করছে না? হ্যাঁ, সোজা কথায় মানুষকে যা সহজভাবে বোঝানো যায় সেটা বোঝানোর চেষ্টা চলছে। আপনারা কি বোঝাচ্ছেন? আমরা যেটা পরিষ্কার বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই রাজ্যটা আজকে একেবারে ধ্বংসের কিনারাতে এসে দাঁড়িয়েছে। একে যদি আমাদের ধ্বংসের কিনারা থেকে ঘোরাতে হয় তাহলে বামপন্থী ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আর আমাদের প্রধান কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, স্বচ্ছভাবে চাকরি যাতে সবাই পায় তার ব্যবস্থা করা, এবং একদম গরিব মানুষ, একদম দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে উত্তোলন করা, সাধারণ শ্রমজীবী মানুষকে ন্যূনতম মজুরির ব্যবস্থা করা, সবটাই আমাদের হচ্ছে ইস্তাহারে আমরা পরিষ্কার করে বলেছি। এই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর এই লক্ষ্যে কাজ করছি এটা শুধু আমাদের ফাঁকা প্রতিশ্রুতি নয়, আমাদের 34 বছরের চলার পথের অভিজ্ঞতা যদি কেউ পর্যালোচনা করে তাহলে দেখবেন যে 1977 সালে একজন সরকারি কর্মচারীর কত বেতন ছিল, একজন মাস্টারমশাইয়ের কত বেতন ছিল, তার বেতনের নিশ্চয়তা ছিল কিনা, আর একজন সাধারণ শ্রমিকের কত বেতন ছিল, আর 2011 সালে আমরা কোন জায়গাতে তাদেরকে রেখে গেছি, আজকে তারা কেমন আছে, এটার উপর ভিত্তি করেই আমরা এবারের নির্বাচন কাজ, উন্নয়ন না দুর্নীতি, কোন ইস্যুকে কেন্দ্র করে হবে বলে আপনি মনে করেন? সবটাই আসবে। দুর্নীতি আসবে, মৎস্যানয় আসবে, তৃণমূল কংগ্রেসের আসবে আপনার মনে হয়? দুর্নীতি আসবে, দুর্নীতি আসবে। এর আগে মানুষ দুর্নীতির একদম জলজান্ত মানুষ টেলিভিশন স্ক্রিনে দেখেছেন, তারপরে তার কোনো প্রভাব পড়েনি, আমরা দেখেছি নির্বাচনে পড়েনি, অনেক ক্ষেত্রে পড়েনি। আজ হঠাৎ দুর্নীতি কি কারণে ইস্যু হবে? অনেক ক্ষেত্রে পড়তে দেওয়াও হয়নি। হ্যাঁ, এই যে ধরুন যে এই কথাটা কেন বলছেন পড়তে দেওয়া হয়নি? ঠিক আছে, মানুষ যথেষ্ট বোধ সম্পন্ন, মানুষের স্বাধীন চিন্তা ভাবনা আছে। শিক্ষার যদি মান বলি, গুণগত মানের কথা ছেড়ে দিই, শিক্ষার মানের কথা যদি বলি, তার ক্রমশ উন্নয়নই হয়েছে, সেখানে ঘাটতি ঘটেনি। তাহলে আপনি এটা কি করে বলছেন মানুষকে বুঝতে দেন? আমি আপনাকে অনেক দূরে নিয়ে যাব না। আচ্ছা বলুন, কাছে 2016 বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব পশ্চিম দুটো সিটি আমরা জিতেছিলাম। তারপর কি হলো? দুর্গাপুর পশ্চিমে কংগ্রেসের প্রার্থীকে আমরা জিতিয়েছিলাম 46,000 ভোটে। তারপরে 2017 কর্পোরেশন নির্বাচন, 43টা ওয়ার্ডের মধ্যে 43টা ওয়ার্ডেই তৃণমূল জিতেছিল। দুর্গাপুরের তৃণমূলের লোককে জিজ্ঞেস করবেন জিতেছিল না জেতানো হয়েছিল। এই প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ। মানুষ, দুর্গাপুরের মানুষকে যদি আমি হচ্ছে মানে গলা জলে নেমে বলি যে জিতেছিল, তাহলে মানুষ বলবে আপনিও ঠিক বলছেন না। এবারের নির্বাচনটা কেমন হবে? নির্বাচন কমিশন, বিজেপি গভর্নমেন্ট, তৃণমূল গভর্নমেন্ট, এদের সকলের ভূমিকা থেকে আমরা বলছি মানুষ যদি রাস্তায় নামে নির্বাচন হবে।
আর মানুষ যদি রাস্তায় নামার ক্ষেত্রে তাদের অসুবিধার মুখোমুখি হতে হয় তাহলে লড়াই হবে। গ্রাউন্ড লেভেলে আপনাদের সংগঠন কতখানি মজবুত হয়েছে অন্তত এবারের নির্বাচন লড়ার জন্য? যে প্রেক্ষাপটের কথা আপনি তুলে ধরলেন সেই প্রেক্ষাপট অতিক্রম করে সেই অবস্থা থেকে শিক্ষা নিয়ে আজ আপনার সংগঠন গ্রাউন্ড লেভেলে কতখানি পোক্ত হয়েছে নির্বাচনের জন্য, লড়াইয়ের জন্য কতখানি প্রস্তুত? আমরা যে জায়গাতে লড়াই করছি আমাদের নানান প্রতিকূলতার মধ্যে লড়তে হচ্ছে। 2011 থেকে 2026 অবধি তৃণমূলের শাসনে আমরা যেভাবে আক্রান্ত, রক্তাক্ত, প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছি, তার মধ্যে দাঁড়িয়েও আমরা আমাদের মতো একটা রাজনৈতিক দল বলেই আমরা এখনো মানুষের মধ্যে টিকে আছি। এবার সংক্ষেপে বলুন ভজনদা, অনেকগুলো প্রশ্ন আছে, এবার হচ্ছে যে আমরা আশাবাদী, আমরা প্রত্যেকটি মানুষের দরজায় পৌঁছানোর চেষ্টা করছি এবং বিশেষ করে আমাদের দুর্গাপুর পূর্ব পশ্চিমের প্রার্থী তারা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ। প্রভাস সাই, সীমান্ত চ্যাটার্জি দুজনেই একজন শ্রমিক আন্দোলনের পরীক্ষিত নেতা, দুর্গাপুর ইস্পাত ট্রেড ইউনিয়নের নেতা। প্রভাস আমাদের হচ্ছে যুব আন্দোলন থেকে উঠে আসা কর্মী, হ্যাঁ, অত্যন্ত ভালো ছেলে। আমরা খুব আশাবাদী। আমরা এই অনুষ্ঠানে এদের দুজনের সঙ্গেই কথা বলেছি বিপ্রেন্দুদা, ভজনদা, যেটা জানতে চাইবে, দেখুন শিল্পাঞ্চল দুর্গাপুরে কর্মসংস্থান সমস্যা রয়েছে, দূষণ সমস্যা রয়েছে, নাগরিক পরিষেবার অভাব রয়েছে, অপর্যাপ্ত জল রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। এ তাবৎ সমস্যা সত্ত্বেও আমরা দেখছি যে শাসক দলের বলবালা বিজেপি এলো, তার পরবর্তী পর্যায়ে এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করলে কোন কোন দিকগুলোতে নজর দেবেন? খুব সংক্ষেপে 30 সেকেন্ড। আমরা হচ্ছে প্রথম আমাদের দুর্গাপুরে ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা আছে সেটাকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য লড়াইকে তীব্র করব। 2 নম্বর হচ্ছে দুর্গাপুরে যে শিল্প কলকারখানাগুলো আমরা গড়ে তুলেছিলাম, যেগুলো আজকে সংকটের মধ্যে আছে, তাকে সংকট মুক্ত করে তাকে সচল করার চেষ্টা করব। কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। গরিব মধ্যবিত্ত মানুষ যাদের মাথার উপর ছাদের জন্য আমরা হচ্ছে যে 34টা বছর কাজ করেছি, যাতে সাফল্য আছে, আজকে বহু উপনগরী গড়ে উঠেছে, সেই ব্যবস্থা আমরা করব। দুর্গাপুরের বস্তি এলাকাতে হাজার হাজার গরিব মানুষ বাস করছে, তাদের নিশ্চিত মাথার উপর আচ্ছাদনের ব্যবস্থা করব। এটা শুধু করব নয়, আমরা করেছি যে কাজটা সেটা আবার নতুন করে করব। এবং দুর্গাপুরের সামগ্রিক উন্নয়নের জন্য মানুষকে সাথে নিয়ে আমরা এগোবো, মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা নিশ্চিত করব। বেশ, আর শেষ 30 সেকেন্ড আপনাকে আমি সময় দিতে চাইছি। যারা ভোটার, যারা সিদ্ধান্ত নিতে চলেছেন যে এই 2 পর্বের ভোটে কাদেরকে ভোট দেবেন, আপনাদের দলকে যাতে তারা ভোট দেন সে উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন? যুব, মহিলা, বয়স্ক মানুষ, কারণ শিল্পাঞ্চল দুর্গাপুর তো আবার বৃদ্ধাবাসও হতে চলেছে, হয়ে গেছেও অনেকে বলছেন। তো সামগ্রিকভাবে 30 সেকেন্ডে ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনার প্রার্থীদের জন্য? আমার যেটা বলার সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা মানুষের মধ্যে বিভাজন চাই না। আমরা ভোটারকে নির্বাচক হিসেবেই দেখতে চাই, তাকে হিন্দু হিসেবেও দেখতে চাই না, মুসলমান হিসেবেও দেখতে চাই না। ধর্মীয় মেরুকরণ নয়। ধর্মীয় মেরুকরণের প্রবক্তা হিসেবে বিজেপি এবং তৃণমূল দুজনকেই বিচ্ছিন্ন করুন। 2 নম্বর বিষয় হচ্ছে, বিজেপি শুধু ধর্মীয় মেরুকরণই নয়, দুর্গাপুরের সামান্যতম উন্নয়নের জন্য তাদের অনেক কিছু করার থাকলেও তারা কিচ্ছু করেনি। তারা 19 সালে পার্লামেন্টে জিতেছিলেন, 21 সালে অ্যাসেম্বলিতে জিতেছেন, কিন্তু তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করে নির্বাচনে জয়লাভের পরেও। তৃতীয় হচ্ছে, তৃণমূল কংগ্রেস দুর্গাপুরে নানান অনৈতিক কাজের মধ্যে দিয়ে দুর্গাপুরের সামগ্রিক উন্নয়নের পথকে অবরুদ্ধ করে দিয়েছে। এই জায়গা থেকে দুর্গাপুরকে মুক্ত করার জন্য আমরা বামপন্থীরা লড়াই, আন্দোলন, সংগ্রাম জারি রেখেছি, আমরা আছি, আমরা থাকব। স্বাভাবিকভাবে মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে, আমাদের বামপন্থী প্রার্থীদের বিজয়ী করুন,
যাতে করে দুর্গাপুরকে আমরা বাঁচাতে পারি। অনেক ধন্যবাদ ভজনদা। আমরা কথা বলছিলাম শিল্পাঞ্চল দুর্গাপুরের বর্ষিয়ান সিপিআইএম নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক এবং পুরসভার সদস্য। আমরা তাকে এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই, তার সুস্থ নিরোগ দীর্ঘ জীবন কামনা করি এবং একই সঙ্গে তিনি আপনাদের উদ্দেশ্যে দলীয় প্রার্থীদের হয়ে যে বক্তব্য বললেন আপনারা আশা করি শুনেছেন। আর এর সঙ্গেই এই আলোচনা এখানে শেষ করব। আর আজকের এই বাংলার ভোট যুদ্ধ শেষ করবার আগে বিপ্রেন্দুদা আবারও আপনাকে জানাই সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং এই শিল্পাঞ্চল দুর্গাপুরের অগ্রগতির ধারায় নিজেকে সামিল রাখুন, এমনটাই আশা করব। আমি এক্সপ্রেস নিউজকে ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা শুনছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। নমস্কার। অনেক ধন্যবাদ বিপ্রেন্দুদা। ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ এক্সপ্রেস নিউজে বাংলার ভোট যুদ্ধ 2026 এ বিষয়ক বিশেষ অনুষ্ঠান দেখছিলেন। আমি ভাস্কর এই মুহূর্তে এই অনুষ্ঠান শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে এই অঞ্চলের এবারের বিধানসভা নির্বাচনের কোনো প্রার্থী অথবা বিশিষ্ট মানুষজনের সঙ্গে আলাপচারিতা নিয়ে। ততক্ষণ অনুরোধ করি দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।